জ্ঞানচাঁদ, এই নাও 6 লাখ টাকা। এতে ভালো করে সোনার গয়না হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ রূপচাঁদ, তুমি একদম নিশ্চিন্ত থাকো। সীমা মা তো আমারও মেয়েরই মতো। তুমি তো জানো আমার কোনো মেয়ে নেই। আর তাছাড়া ছেলে আশিস ও তো বিদেশে বিয়ে করে বসে আছে। না হলে তো সীমাকে আমি নিজের বাড়ির বউ করেই নিয়ে যেতাম। তুমি নিশ্চিন্তে থাকো। আমি জানি জ্ঞানচাঁদ, তুমি আমার বন্ধুও, তাই জন্যই তো সীমার বিয়ের সমস্ত সোনা গয়নার দায়িত্ব তোমাকে দিলাম। আমার পুরো বিশ্বাস আছে তোমার উপর। ব্যাস, তাহলে চিন্তা কিসের? 6 লাখ দাও আর বাড়ি থেকে নিশ্চিন্তে বসে থাকো। এমন গয়না বানাবো না, সীমা মায়ের শ্বশুর বাড়ির লোকেরা দেখে হা করে বসে থাকবে। সীমার বাবা রূপচাঁদের তার বন্ধু জ্ঞানচাঁদের ওপর খুবই বিশ্বাস ছিল। রূপচাঁদের একমাত্র মেয়ে সীমার বিয়ে ঠিক হয়ে যায়, যেটা 1 মাস পরেই ছিল। নিজের একমাত্র মেয়ে সীমার বিয়ে নিয়ে রূপচাঁদ বাবু বেশ খুশিই ছিলেন, কারণ সীমা রূপচাঁদ আর সুষমার বিয়ের 15 বছর পর হয়েছিল। তুমি এই পুরনো ছবির অ্যালবামটা নিয়ে বসে কি করছো? আচ্ছা, বুঝেছি, সীমার ছোটবেলার ছবি দেখছো? হ্যাঁ, এই ছবিটা দেখো সুষমা, তোমার মনে আছে যখন সীমাকে মায়ের দর্শন করতে নিয়ে গেছিলাম, ও আমার কাঁধে চেপে গেছিল। হ্যাঁ, আর কত বৃষ্টি পড়ছিল। আমরা কোলের মধ্যে সীমাকে নিয়ে নিয়ে তো বৃষ্টি থেকে বাঁচাচ্ছিলাম। কিন্তু যাই হোক, মায়ের কৃপায় আমাদের দর্শনটাও ভালো হয়েছিল, আর আমরা ভালোভাবে ভোগও দিতে পেরেছিলাম। আর এই গোলাপি কালারের ফ্রকটা সেটাই না, যেটা আমি এলাহাবাদ থেকে কিনে এনেছিলাম ওর জন্য? দেখে তো ওটাই মনে হচ্ছে। হ্যাঁ, সীমা তখন 4 মাসের ছিল, আর তুমি তো বাচ্চাদের ফ্রক তখন কিনতেই পারতে না। তখনই রূপচাঁদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আর সীমা এসে বাবার চোখে জল দেখে ঘাবড়ে যায়। বাবা, কি হয়েছে? তুমি কাঁদছো? তোর ছোটবেলার ছবি দেখে বাবার মনটা উদাস হয়ে যাচ্ছে। আসলে বিয়ে করে অন্যের বাড়ি চলে যাবি তো, তাই বাবার চোখে বারবার জল চলে আসছে। মা, তোমার চোখেও তো জল এসে গেছে। এখন তোমাদের দুজনের চোখে জল দেখে আমি কি করে বিয়ে করব? আমার তো বিয়ে করতে ইচ্ছেই করছে না। করব না আমি বিয়ে। আরে না না মা, ওই কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেছিল তাই আর কি। না না, তোর বিয়ে খুব ধুমধাম করে হবে, আনন্দের সঙ্গে তোর বিদায় হবে। এইভাবেই আস্তে আস্তে বিয়ের দিন এগিয়ে আসে, আর সীমা বিয়ের জন্য প্রস্তুত হতে থাকে। আরে, আপনারা আগে বললে আমাদের সোনার দোকান থেকেই তো সব গয়না বানিয়ে দিতে পারতাম। উনি আমাদের অনেক পুরনো লোক। হ্যাঁ, আমার এক বন্ধু আছে জ্ঞানচাঁদ বলে, ওরই চেনা পরিচিত একজনের থেকে সোনার গয়নাগুলো বানাচ্ছি। একদম শুদ্ধ সোনা দিয়ে বানাবে। কোনো ব্যাপার না বেআই মশাই, সোনা যেখান থেকেই আসুক না কেন, শুধু আসল হওয়া চাই। একে তো আকাশ ছোঁয়ার দাম, তারপর মার্কেটে ভেজাল চলছে, তাই সবাই ভাবে যেন সোনাটা আসল হয়। অনেক টাকার ব্যাপার তো। একদম ঠিক কথা বলেছেন আপনি বেআই মশাই। রূপচাঁদ বাবু আর সুষমা নিজেদের একমাত্র মেয়ের বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বিয়ের কার্ড ছাপানো হয়ে যায়, আর বাড়িতে আস্তে আস্তে লোকজনের ভিড় হতে থাকে। সীমাও খুব খুশি ছিল। সে মায়ের সাথে বসে বিয়ের লেহেঙ্গা গয়নাগাটি নিয়ে কথা বলছিল। কি গো জ্ঞানচাঁদদা, কিছু জানালেন গয়না কবে তৈরি হবে? কি জানি, 2 দিন ধরে ফোন করছি, ফোনই ধরছে না। যাই আজ বাড়ি গিয়েই দেখি ওর। রূপচাঁদ ভাবল যে একবার জ্ঞানচাঁদের সাথে দেখা করে গয়নার ব্যাপার জিজ্ঞাসা করবে। তাই সে জ্ঞানচাঁদের বাড়িতে যায়, আর গিয়ে দেখে দরজায় তালা দেওয়া। সে ভাবল হয়তোবা জ্ঞানচাঁদ কোথাও বাইরে গেছে। পরের দিনও রূপচাঁদ জ্ঞানচাঁদের বাড়িতে গিয়ে দেখলো একই রকম অবস্থা। ও নিজের বন্ধুদেরও জিজ্ঞেস করলো, কিন্তু জ্ঞানচাঁদের ব্যাপারে কেউ কিছুই বলতে পারলো না। জ্ঞানচাঁদের ফোনও বন্ধ ছিল, তাই রূপচাঁদের টেনশন হতে লাগলো। হ্যালো যোগেশ, জ্ঞানচাঁদের সাথে কথা হয়েছে তোমার? আরে না ভাই, আমার সঙ্গে তো 1 মাস হয়ে গেল কোনো কথা হয়নি। আচ্ছা, মেয়ের বিয়ের কাজ সব ঠিকঠাক চলছে তো? কোনো দরকার হলে বলিস। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আর বিয়েতে কিন্তু সবাই আসবি, আসতেই হবে কিন্তু। এই বলে রূপচাঁদ ফোন রাখলেও ওর মনে একটা অশান্তি ছিল। জ্ঞানচাঁদের হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া আর ফোনটাও বন্ধ করে রাখা ওর জন্য একটা বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। জ্ঞানচাঁদের কাছে 6 লাখ টাকা ছিল, আর গয়না ছাড়া মেয়ের বিয়ে কিভাবে হবে এই ভেবে রূপচাঁদের মন কেঁপে উঠছিল। তাই সে বাড়িতে এসে সব কথাই স্ত্রী সুষমাকে বলে। কি বলছো তুমি? জ্ঞানচাঁদদা নিখোঁজ, আর 6 লাখ টাকা? হে ভগবান, এখন মেয়ের বিয়েটা কিভাবে হবে? আমিও কিছু বুঝে পাচ্ছি না সুষমা। আমি তো কোনো ভাবতেও পারিনি জ্ঞানচাঁদ এরকম করবে আমার সাথে। আমি ওকে আমার ভাইয়ের মতো ভাবতাম, কত পুরনো বন্ধু আমার। মা, বাবা, কি হলো তোমাদের এত চিন্তায় দেখাচ্ছে? মেয়ের এই কথা শুনে ওরা একে অপরের দিকে তাকালো। সামনেই মেয়ের বিয়ে বলে মেয়েকে দুঃখ দিতে চাইল না, তাই ওরা কিছু বলল না। কিছু না মা, ওই ছোট একটা ব্যাপার। তুমি যাও, তুমি বিয়ের প্রস্তুতি নাও।
না না মা, সব ঠিক আছে, তুই চিন্তা করিস না। কিন্তু সীমা ওদের চোখে চিন্তাটা স্পষ্ট দেখতে পেল। কিছু বলল না, কিন্তু ওরও একটু চিন্তা হতে লাগলো। এরপর আরো কিছুদিন রূপচাঁদ জ্ঞানচাঁদকে খোঁজার চেষ্টা করলো। ওর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও ফোন করে জিজ্ঞেস করলো। পুলিশের কাছে যাবে এটাও ভাবছিল, কিন্তু এই কথা পাঁচকান হলে বিয়েতে অসুবিধা হবে ভেবে তাও করলো না। বিয়ের কটা দিন বাকি ছিল, কিন্তু জ্ঞানচাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিয়ের আর কদিন বাকি, আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দিয়েছিল। সব মিলিয়ে বাড়ি প্রায় জমজমাট হয়ে উঠল। কিন্তু রূপচাঁদ আর সুষমার মনে গয়না নিয়ে ভারী চিন্তা ছিল। বাড়িতে আনন্দের উৎসব হলেও ওদের মুখে চিন্তার ছাপটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল। কনের সাজে সীমাকে খুবই সুন্দরী লাগছিল, কিন্তু মা বাবার চিন্তা দেখে ওরও চিন্তা হচ্ছিল। আর এরই মধ্যে সীমার শ্বশুরবাড়ির লোকেরা চলে এলো, আর ওরা এসে সীমার গয়না দেখতে চাইল। এইসব দেখে রূপচাঁদ বাবুর হৃদস্পন্দন বেড়ে যায়। উনি যেন হতবাক হয়ে যাচ্ছিলেন। বিআই মশাই, তাহলে এবার বৌমার গয়নাগুলো দেখিয়ে দিন। এই শুনে রূপচাঁদ বাবুর চোখে জল চলে আসে। তখনই সুষমা দেবী তাকে সাহস জুগিয়ে বলে, আসলে মানে বিয়ান হয়েছে কি। তখনই দরজায় এসে কেউ ডাকলো। রূপচাঁদ। সবাই ঘুরে দেখলো যে দরজায় জ্ঞানচাঁদ দাঁড়িয়ে আছে, আর তার মাথায় আর হাতে পট্টি, আর ওর সাথে ওর ছেলেও ছিল। আর জ্ঞানচাঁদ বাবুর হাতে ছিল একটা বড় ব্যাগ। রূপচাঁদ ভাই, ক্ষমা করিস, আমার বন্ধু, আমার জন্য তোর অনেক অসুবিধা হলো। কাকু বাবার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, অনেকদিন কোমাতে ছিল, আমাকেও ফোন করতে পারিনি, ওনার ফোনও ভেঙে গেছিল। আমি কালই বিদেশ থেকে ফিরলাম, তারপর বাবার কাছ থেকে সব শুনে বাবাকে নিয়ে এলাম। এনে রূপচাঁদ, তোর আমানত, সীমা মায়ের বিয়ের গয়না খুব সুন্দর তৈরি হয়েছে, দেখ একবার। এই দেখে রূপচাঁদের চোখে জল এসে যায়, আর সে দৌড়ে গিয়ে জ্ঞানচাঁদকে জড়িয়ে ধরে। আর গয়নাগুলো পরে সত্যি সীমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। শ্বশুরবাড়ির লোকেরাও সীমার গয়না দেখে খুব প্রশংসা করে, আর তারপর ধুমধাম করে বিয়ে করে সীমার শ্বশুরবাড়ি চলে যায়। জ্ঞানচাঁদকে নিয়ে রূপচাঁদের মনে এই ভাবনাটা আসা স্বাভাবিক ছিল, কারণ মেয়ের বিয়েতে মা বাবাদের খুব সতর্ক হয়ে চলতে হয়। সব কাজ হচ্ছে কিনা, সবকিছুর ব্যবস্থা সময় মতো হচ্ছে কিনা, সবটাই সতর্কভাবে দেখতে হয়, কারণ বিয়েতে যাতে কিছুর অভাব না হয়। কিন্তু জ্ঞানচাঁদের মতো বন্ধু থাকলে কোনো অসুবিধাই হতে পারে না। সেটাই আজ জ্ঞানচাঁদ বাবু প্রমাণ করলেন। অনেক দিন আগের কথা, এক গ্রামে সাবিনা বলে একটি মেয়ে থাকত। সাবিনার কাছে একটা পুতুল ছিল, যেটা সে কখনো কাছছাড়া করত না, সবসময় ওটা নিয়েই খেলত। সাবিনা ওর মা সায়রা আর বাবা আব্দুলের সঙ্গে থাকত। ছোট থেকেই সাবিনা স্কুল থেকে ফিরে কাছেই একটা বাগানে খেলতে যেত, আর গাছের নিচে বসে খেলত। সাবিনা সব সময় সেই পুতুলটাকে নিয়েই যেত, আর ওই গাছের নিচে বসিয়ে রাখত। ওই গাছের ওপরেই একটা জিন থাকত, যে ছোট থেকেই সাবিনাকে গাছের নিচে বসে খেলতে দেখেছে, আর সাবিনাকে তার খুব পছন্দ ছিল। এখন তুমি বড় হয়ে গেছো সাবিনা, এখন পুতুলের সঙ্গে খেলা বন্ধ করো। না মা, ও তো আমার সঙ্গে ছোটবেলা থেকেই আছে, আমি ওর সঙ্গেই খেলব। হ্যাঁ, সেই আর কি, যখন তোমার বিয়ে হয়ে যাবে তখন কি করবে? তখন তো আমি এই পুতুলটাকে সঙ্গে করেই নিয়ে যাব। সাবিনাকে সবাই অনেক বোঝালেও ও পুতুলটাকে কিছুতেই ছাড়ত না। সময়ের সঙ্গে দেখতে দেখতে সাবিনা বেশ বড় হয়ে গেল। একদিন সাবিনা ওর পুতুলটাকে নিয়ে গাছের নিচে বসে খেলছিল। খেলতে খেলতে পুতুলটাকে বলল, আমার মিষ্টি পুতুল, আমি কখনো তোমাকে নিজের থেকে আলাদা হতে দেব না। আমি কালই তোমাকে বিয়ে করে নেব, তারপর আমরা সারা জীবন একসঙ্গে থাকব। গাছের ওপর বসে জিন সাবিনার সব কথা শুনছিল। জিন ভাবল, কাল সাবিনা ওই পুতুলটাকে শাদি করবে, আমি বরং ওই পুতুলটার মধ্যেই ঢুকে যাই, তাহলে সাবিনার সঙ্গে আমারই বিয়ে হয়ে যাবে, সাবিনা জানতেও পারবে না। পরের দিন সাবিনা পুতুলটাকে বিয়ে করার সব প্রস্তুতি নিল, আর একদিকে পুতুলটাকে বসিয়ে নিজে অন্যদিকে বসল। সুযোগ বুঝে জিনটা পুতুলটার ভেতর ঢুকে পড়ল আর চুপ করে বসে রইল। বিয়ের সব রীতি রেওয়াজ সম্পূর্ণ হলো। এভাবেই খেলার ছলে সাবিনার সঙ্গে জিনের বিয়ে হয়ে গেল, আর জিনটা পুতুলের মধ্যে থেকে সাবিনার সঙ্গে থাকতে শুরু করে দিল। একদিন সাবিনার আম্মি আব্বু নিজেদের মধ্যে কথা বলছিল। সাবিনা এখন বড় হয়ে গেছে, এখন আমাদের ওর বিয়ে নিয়ে ভাবা উচিত। ঠিক বলেছ,
দেখতে দেখতে আমাদের ছোট্ট সাবিনা কত বড় হয়ে গেল। আমি কালই মৌলভী সাহেবের সঙ্গে গিয়ে কথা বলবো ভাবছি। হয়তো ওনার সন্ধানে ভালো পাত্র থাকলেও থাকতে পারে। হ্যাঁ, সেই ভালো। আমার সাবিনার জন্য খুব ভালো পাত্র খুঁজে বার করো। আমাদের পছন্দ করা পাত্র তোমার সাবিনার পছন্দ হবে তো? পুতুলের মধ্যে বসে জিন ওদের সব কথা শুনছিল আর ভাবছিল, যদি এরা সাবিনার অন্য জায়গায় শাদি করিয়ে দেয় তাহলে আমার কি হবে? আমি সাবিনাকে ছাড়তে পারবো না, কিছুতেই ছাড়বো না। আম্মি আব্বুর থেকে নিষ্কৃতি পেতে জিন ষড়যন্ত্র করল। সে এক প্রতিবেশী রূপ ধরে সাবিনাদের বাড়ি এলো। আরে আব্দুল মিয়া, তুমি নাকি সাবিনার নিকা করাবে বলে পাত্র খুঁজছ? হ্যাঁ, তা দেখছি। আপনার নজরে কেউ থাকলে বলবেন। একজন আছে, আপনি যদি বলেন তাহলে আপনাকে তার বাড়ি নিয়ে যেতে পারি। হ্যাঁ, কেন নয়, চলুন না, কালই আমরা সেখানে যাই। কাল কেন? আজ রাতে গেলেও হয়। রাতে? রাতে আবার কেউ পাত্র দেখতে যায় নাকি? সে কথা ঠিক, কিন্তু পাত্র কোথায় যেন চাকরি করে, তাই রাত করেই বাড়ি ফেরে আর কি। আর ভালো কাজে দেরি করা উচিত নয়। প্রতিবেশী রূপধারী জিন এভাবেই সাবিনার আম্মি আব্বুকে রাজি করিয়ে নিল আর রাত হলে একটা গরুর গাড়ি নিয়ে হাজির হলো। সাবিনার আম্মি আব্বুকে সেই গাড়িতে বসিয়ে রওনা দিল। কিছু দূর গিয়েই নিজের আসল রূপ ধারণ করে সাবিনার আম্মি আব্বুকে মেরে ফেলল। সাবিনা একেবারে একা হয়ে গেল। তার সব থেকে প্রিয় আর কাছের মানুষ আম্মি আব্বুই ওর থেকে অনেক দূরে চলে গেছে। এরপর থেকে সাবিনা সারাদিন ওই পুতুলটার সঙ্গেই থাকত। আর এই দেখে জিন খুব খুশি হতো, কারণ এখন বাড়িতে ও আর সাবিনা ছাড়া কেউ ছিল না। তবে সাবিনার এক চাচি ছিল, যিনি ওর দেখাশোনা করতেন। একদিন সাবিনা সেই বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন গ্রামেরই একটি ছেলে সাজিদ ওকে দেখে পছন্দ করে ফেলল। সাজিদ ওর আম্মি আব্বুকে নিয়ে সাবিনার বাড়ি বিয়ের কথা বলতে গেল। এইসব দেখে জিন খুব রেগে গেল আর সে সাজিদের ভেতর ঢুকতে চেষ্টা করল, কিন্তু ওর শক লাগলো, যেন কারেন্টের শক। তখন জিনের নজর গেল সাজিদের গলার তাবিজের দিকে। সেটা থেকে একটা জ্যোতি বেরোচ্ছিল, আর সেই জ্যোতি সাজিদকে রক্ষা করছিল। কিছুদিন পর এক শুভ দিনে সাজিদ আর সাবিনার নিকাহ হয়ে গেল। আর তারপর থেকে সাবিনার সবটুকু নজর ছিল সাজিদের দিকেই। আর পুতুলের মধ্যে থেকে এসব দেখে জিন আরও রেগে যেত, কিন্তু সাবিনার স্বামীর কোনো ক্ষতিও করতে পারত না। একদিন জিন ভাবল, যদি এরকম চলতে থাকে তাহলে একদিন সাবিনা বরাবরের জন্য আমার থেকে দূরে চলে যাবে। আমাকে কিছু একটা ভাবতে হবে। ভাবতে ভাবতে জিনের মনে হলো যে সে সাজিদের ভেতর ঢুকতে না পারলেও সাবিনার মধ্যে তো ঢুকতেই পারে, আর সাবিনার মধ্যে ঢুকে ও অনায়াসে সাজিদের ক্ষতি করতে পারবে। যেমন ভাবা তেমন কাজ। সেদিন সন্ধেবেলা জিন সাবিনার শরীরে প্রবেশ করল আর সাজিদের কাছে গিয়ে সাবিনা বলল, সাজিদ, তুমি গলায় এই তাবিজটা কেন পরো? এটা আমার আম্মি আর আব্বু আমাকে এনে দিয়েছিল। আমি ছোট থেকেই তো এটা গলায় পরে থাকি। তুমি পারো বটে, আজকাল কেউ এসব পড়ে নাকি? আল্লাহর ওপর বিশ্বাস রাখো, সব ভালোই হবে। সাবিনার কথা শুনে সাজিদ ওকে মানা করতে না পেরে তাবিজটা গলা থেকে খুলে ফেলল। তাবিজ খুলতেই জিন সাজিদের শরীরে ঢুকে পড়ল। তারপর একদিন সাজিদের বাড়িতে এক পীর বাবা এলেন। তিনি সাজিদকে দেখেই বুঝতে পারলেন যে ওর ওপর অশুভ কোনো কিছু ভর করেছে। তিনি সাজিদের আম্মিকে ডেকে বললেন, সাজিদকে দেখে আমার কিন্তু সুবিধার ঠেকছে না। নিশ্চয়ই ওর ওপর কোনো অশুভ শক্তি ভর করেছে। তাই আজ সন্ধেবেলা ছেলেকে নিয়ে আমার মাজারে চলে আসুন, বুঝলেন? পীরের কথা সাজিদের আম্মির বিশ্বাস না হলেও সন্তানের মঙ্গল কামনায় তিনি মাজারে যেতে রাজি হয়ে গেলেন আর ছেলেকেও বুঝিয়ে রাজি করালেন। সাজিদ, আজ সন্ধেবেলা আমরা মাজারে যাব, তুমি তৈরি থেকো। ঠিক আছে আম্মি, তুমি যা বলছো তাই হবে। আমি আপনার সঙ্গে যাব। ঠিক আছে মা, তুমিও আমাদের সঙ্গে চলো। সন্ধে নামতেই তিনজনে পীর বাবার মাজারে গেল। পীর বাবা সাজিদকে দেখে সব কিছু বুঝতে পারলেন।
আর সাবিনাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ছোট থেকেই কোনো একটা পুতুল নিয়ে খেলতে? হ্যাঁ, খেলতাম তো, কিন্তু হঠাৎ এরকম জিজ্ঞাসা করছেন কেন? ওটাই তো যত নষ্টের মূল। আর এখন তোমার স্বামীর জীবন বিপন্ন। বিপদ কিসের? জীবন বিপন্ন কেন? আপনি আমার ছেলেটাকে বাঁচান বাবা। তখন পীর বাবা সাবিনা, সাজিদ আর পরিবারের বাকি সদস্যদের জন্য তাবিজ দিলেন, আর জিনের থেকে সাবিনা কি করে মুক্তি পাবে সেটাও তিনি সাবিনাকে বুঝিয়ে দিলেন। পীর বাবার কথা মতো রাতে সাবিনা আয়নার সামনে দাঁড়ালো আর নিজের সঙ্গে কথা বলতে শুরু করে দিল। আমি সব জেনে গেছি। আমি যদি জানতাম যে আমাকে ছোট থেকেই কেউ এত ভালোবাসে, তাহলে আমি আর কারোকে বিয়েই করতাম না। এক কোণে পুতুলের মধ্যে বসে জিন সাবিনার সব কথা শুনছিল। আমি জানতে পেরেছি যে তুমি পুতুলটার মধ্যে থাকো। তুমি কেমন দেখতে সেটা আমি একবার দেখতে চাই। যে আমাকে ছোট থেকে এত ভালোবেসেছে, বিয়ে করেছে, তাকে কেমন দেখতে আমি আমার আসল স্বামীকে দেখতে চাই। সাবিনার এত মিষ্টি মিষ্টি কথা শুনে জিন গলে গেল, আর সাবিনার কাছে আয়নার সামনে এসে দাঁড়িয়ে পড়ল আর বলল, নাও দেখো, আমি এসে গেছি। আমার আসল স্বামী তো আপনি, কিন্তু আপনি যা চান সেটা তো সম্ভব নয়। এটা তুমি কি করে বলছো? সবকিছু সম্ভব। তুমি একবার বলে তো দেখো। আচ্ছা, তাহলে শোনো, আমি তোমাকে তালাক দিতে চাই। সাবিনার কথা শুনে জিন ভীষণ রেগে গেল, কিন্তু সাবিনাকে আর কিছু বলার আগেই সেই আয়নার মধ্যে জিন বন্দী হয়ে গেল, আর সাবিনা আয়না ভেঙে ফেলল, আর জিন সেই আয়না থেকে অন্য দুনিয়ায় চলে গেল, আর সেখানে বরাবরের জন্য বন্দী হয়ে গেল সে। আর এভাবেই সাবিনা ও স্বামীর প্রাণ বাঁচিয়ে সুখে ঘর করতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।